নমস্কার সবাইকে। বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে প্রত্যেকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, আরআরবি এনটিপিসি, ব্যাংক এছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এই অনলাইন ক্লাসগুলি দুটি ভাগে বিভক্ত, একটি অঙ্ক এবং একটি ইংলিশ। তো ইংলিশ ক্লাসগুলো আমি নিই আর অঙ্ক ক্লাসের স্যার আলাদা রয়েছেন। তো আমি বেসিক্যালি যে সিলেবাসটা ফলো করি সেটা প্রায় প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি পিএসসি দেন তার জন্য এটি অবশ্যই কাজে লাগবে, ডাব্লিউবিসিএসের জন্য কাজে লাগবে, আবার ডাব্লিউএপি বা কলকাতা পুলিশের জন্য সেটি কাজে লাগবে। তাই অবশ্যই প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এই যে ক্লাস, অনলাইন ক্লাস, এটি প্রায় অনেকগুলি এপিসোড আমাদের চলছে এবং ভবিষ্যতে চলবে। কারণ এই যে সিলেবাসটা, এটা একটা মহাসাগরের মতো, সেই মহাসাগরটা সহজে কিন্তু পেরোনো সম্ভব নয়। তাই একটু সময় লাগবেই। আপনারা অবশ্যই ধৈর্য ধরে প্রতিদিনের ক্লাসগুলো দেখবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু এই মহাসমুদ্রকে আপনারা জয় করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমরা বিগত কয়েকদিন যাবৎ প্রথমে ন্যারেশন এটা সম্পূর্ণ করে ফেলেছি, তারপর প্রিপোজিশন, টেন্স, সাফিক্স, প্রিফিক্স এগুলো সমস্তই কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা যদি দেখতে চান সেই সকল ভিডিও অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে চেক করবেন। তার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই প্রবেশ করতে হবে, তারপর প্লেলিস্ট যাবেন, প্লেলিস্ট সেকশানে ইংলিশ ক্লাসের সমস্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিকশন সম্পর্কে আলোচনা করব। এই সাবস্ট্রিকশন সম্পর্কে গতকালও আমি কিছুটা বেসিক নলেজ আপনাদের দিয়েছিলাম এবং সেইগুলি কীভাবে বাক্যে মানে ব্যবহার হয় বা পরীক্ষায় কী রকম ধরনের প্রশ্ন আসে, সেটি কীভাবে উত্তর দিতে হয় তার কিছুটা ধারণা আপনাদের দিয়ে রেখেছিলাম। তো আজকেও এমন 10টি ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিকশন সম্পর্কে আলোচনা করব যেগুলি কিন্তু ভবিষ্যতে আসার বা ভবিষ্যতে পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আজকে আমাদের প্রথম যে উদাহরণ বাক্যটি রয়েছে সেখানে বলা হয়েছে এ গভর্নমেন্ট রান বাই এ ডিক্টেটর। ওকে, তো পরীক্ষায় প্রশ্ন এরকম আসে যে মেক ইট ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিকশন, এরকম প্রশ্ন আসতে পারে। এবার হয়তো নিচে আপনার এই বাক্যটা থাকলো, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এটিকে বাংলায় কি বলে সেটি আপনাকে ধারণা করে ফেলা। এই গভর্নমেন্ট রান বাই ডিক্টেটর মানে হচ্ছে গভর্নমেন্ট নিজের যখন নিজের খেয়াল মতো চলে সেটাকে কি বলা হয়। ঠিক আছে, এটি হচ্ছে এর অর্থ। তো এটি আক্ষরিক অর্থ নয়, আমি আপাততভাবে আপনাদের বোঝানোর জন্য বললাম। তো এবার কাজ হচ্ছে অপশানে কী রয়েছে সেটা দেখা। অপশানে যেগুলো রয়েছে সেটির অর্থ যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে দেখুন, আমি একটি অপশান দেখলাম কি অটোক্রেজি রয়েছে। অটোক্রেজি, এবার অটোক্রেজির অর্থ যদি আপনার জানা না থাকে আপনি কীভাবে বুঝবেন? দেখুন, অটোক্রেজি এর অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র। ঠিক আছে, তো দেখুন ক্রেজি কথাটি রয়েছে, ক্রেজি। ঠিক আছে, ক্রেজি মানে এখানে মনে রাখবেন ক্রেজি মানে কি নিজের খেয়াল মতো চলে, বা যেটা একটু পাগলামো এরকম, মানে একটু অর্থ বুঝে নেবেন। তো পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। তো ওখানে রাজা, উনি গভর্নমেন্ট ছিলেন, গভর্নমেন্ট থেকে রাজা, আর ওকে কি বলা হতো? পাগলা রাজা বলা হতো। তো এখানে ক্রেজি কথাটার সঙ্গে ওইভাবে রিলেট করবেন। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। যখন দেখবেন আপনার ঠিকঠাক মতো মুখস্থ হচ্ছে না, এইভাবে মনে রাখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটি ছিল আমাদের প্রথম উদাহরণ। তো পরীক্ষায় যদি আপনার এরকমভাবে কোনো কমন না আসে, আপনি চেষ্টা করবেন রিলেট করার, প্রশ্নের সাথে উত্তর কীভাবে রিলেট হয়। কিছু না কিছু লিঙ্ক থাকবেই। আপনি হয়তো ভাবছেন যে এখানে একদমই অদ্ভুত, সেটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে রিলেশন থাকবেই, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে,
কারণ রিলেশন না হলে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার হতো না, ঠিক আছে। তো এটি আজকে ট্রিক ছিল যে কোনো একটা প্রশ্ন সেটার সঙ্গে উত্তরের কোনো না কোনো একটা রিলেশন থাকবে, রিলেশন থাকবেই, ঠিক আছে, সে যাই প্রশ্ন থাকুক না কেন। তো এখানে এটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কার্যকরী হয়। আচ্ছা, এবার দেখা যাক দ্বিতীয় বাক্যটি কী রয়েছে। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে এ হাউস অফ স্টোরিং গ্রেনস, ঠিক আছে। দেখুন এই যে বাক্যটি বললাম সে বাক্যটি কীভাবে সলভ করবেন উইদাউট এনি ফর্মুলা অর এনি ডাউট, ঠিক আছে। বলা হলো এ হাউস ফর স্টোরিং গ্রেনস। এবার উত্তরটি কী হবে? উত্তরটি হবে গ্রানারি। কীভাবে? দেখুন গ্রেনস রয়েছে, প্রশ্নে রয়েছে গ্রেনস, ঠিক আছে। গ্রেনস থেকে গ্রানারি মনে রাখা যাবে, গ্রেনস থেকে গ্রানারি। এবার আগের যেটি রয়েছে কী রয়েছে? এ হাউস ফর স্টোরিং, স্টোর করছে, কিছু একটা স্টোর করছে। আর গ্রানারি থেকে মনে রাখবেন গ্রসারি বা এরকম কিছু একটা মনে রাখবেন। গ্রসারি মানে কি? যেখানে আপনার মুদিখানার দোকান। তো স্টোরিং কোথায় হয়? মুদিখানার দোকানে হয়। তো এইভাবে মনে রাখবেন। তো উত্তরটা হবে গ্রানারি, ঠিক আছে। এ হাউস ফর স্টোরিং গ্রেনস। তো গ্রেনস থেকে গ্রানারি, বা যদি এটা মনেও না থাকে স্টোরিং কোথায় হয়? ইসে হয়, গ্রসারিতে হয়। তো গ্রসারি বা গ্রানারি একই কথাটা প্রায়। তো এইভাবে মনে রাখবেন যখন বলা হবে এই হাউস ফর স্টোরিং গ্রেনস, তো গ্রানারি, গ্রেনস থেকে গ্রানারি মনে রাখবেন এভাবে। আচ্ছা, নেক্সট যে উদাহরণ বাক্যটি সেটিতে বলা হয়েছে এ জোকুলার পারসন হু ইজ ফুল অফ অ্যামুজিং এ নেকডোটস, ঠিক আছে। এই যে বাক্যটি বললাম এখানে অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে যে অ্যামুজিং তারপর নেকডোটস এই সকল অর্থ কী। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি এই যে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন সম্পর্কে আলোচনা করছি এক্ষেত্রে কিন্তু অবশ্যই অর্থটা জানা আবশ্যিক। যদি আপনার জানা না থাকে তাহলে আপনাকে কিছুটা অনুমান করে নিতে হবে। এই জোকুলার পারসন অর্থাৎ একজনের কথা বলা হচ্ছে যিনি হু ইজ ফুল অফ অ্যামুজিং এ ডিকনোটস, ঠিক আছে, সরি নেকডোটস। এবার এর অর্থ হচ্ছে একজন ব্যক্তি যে সকলকে হাসাতে ভালোবাসে। এবার হাসানো, যারা হাসায় তাকে কি বলি আমরা এক কথায়? বাংলায় বলি ভাঁড়। যেমন গোপাল ভাঁড়, সে হাসাতে ভালোবাসতো। তো এখানে অপশানগুলির মধ্যে থাকে, যদি থাকে ওয়াগ, WAG, তাহলে ওয়াগের অর্থ হচ্ছে ভাঁড়। তো এইভাবে মনে রাখবেন, যখনই ওয়াগ থাকবে তখন মনে রাখবেন সেটি হচ্ছে আসল উত্তর। আপনার শুধু কাজ হচ্ছে পরীক্ষায় প্রশ্নে যেটা থাকবে এটির মানে অর্থটা অবশ্যই বের করতে হবে। আর অপশানের অর্থটা কিন্তু অবশ্যই আপনার জানা উচিত। যদি জানা না থাকে তাহলে একটু সমস্যায় পড়তে হবে। যদি এর যে সমাধান সেটিও আমি পরে বলে দেবো। এরও একটা ট্রিক আছে, সেই ট্রিকগুলো কাজে লাগালে অবশ্যই কিন্তু আপনারা এই সকল প্রশ্নের উত্তর করতে পারেন। কিন্তু আমি আজকে বলছি না, কারণ এখন আপনাদেরকে শিখতে হবে। সব কিছু কিন্তু ট্রিক দিয়ে হয় না। আমি আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই আপনাকে বিষয়গুলো দেখতে হবে কীভাবে হচ্ছে, কীভাবে বাক্যের গঠন হচ্ছে, এবং কিছু কিছু উদাহরণ বাক্যগুলো অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে। আচ্ছা, দেখা যাক এবার নেক্সট কী রয়েছে। এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, ঠিক আছে। এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, অর্থাৎ কোনো একটি ভাষা যেটি এখন আর ব্যবহৃত হয় না। তা আমরা মৃত ভাষা বলতে পারি। তো এই যে মৃত ভাষা বললাম, এটা তো সহজেই আপনারা আশা করছি প্রত্যেকেই অর্থটা বের করতে পারছেন। তো এবার দেখতে হবে অপশানে কী রয়েছে। দেখুন এই যে প্রশ্নটা, এটা সব থেকে সহজ আমার প্রশ্ন বলে মনে হচ্ছে। এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, নো লঙ্গার থেকেই মনে রাখবেন যে সেটি ডেড। কারণ যখন বলি ডেড কোনো একটা পার্সন, তখন কী বলি? নো লঙ্গার, ওকে, নো রেসপন্স, এরকম যখন বলি, বা যখন বলি নো মোর, তখন তো এর অর্থ হয় সেই ব্যক্তিটি ডেড, ঠিক আছে। তো প্রশ্নের যখন দেখবেন এখানে নো লঙ্গার রয়েছে, অপশানে যদি থাকে ডেড, তাহলে সেটি হবে সঠিক উত্তর। এখানে অপশানে থাকবে দেখবেন এ ডেড ল্যাঙ্গুয়েজ। তো এটা সব থেকে সহজ বলে আমার মনে হলো। যাই হোক, এটা আশা করছি প্রত্যেকেই পারবেন। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সটে বলা হয়েছে এ লার্জ ডার্ক গ্রে ক্লাউড দ্যাট ব্রিংস রেন অর শো, ঠিক আছে। এ লার্জ ডার্ক গ্রে ক্লাউড দ্যাট ব্রিংস রেন অর শো। এবার এটির অর্থ কী? এ লার্জ মানে কি? লার্জ মানে বড়, ডার্ক গ্রে ক্লাউড অর্থাৎ ক্লাউড মানে মেঘ, আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে
কালো এবং সেটি গ্রে কালারের, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে, দ্যাট ব্রিংস রেন, মানে সেটি বৃষ্টিকে আনছে। এবার এটিকে আমরা বাংলায় কি বলি? যখন মেঘে প্রচণ্ড, মানে আকাশে যখন প্রচণ্ড মেঘ জমে, সেটা বৃষ্টি আনে, সেটাকে আমরা কি বলি? বাদল মেঘ বলি, কারণ সে বাদল আনে, বৃষ্টি আনে। তো এই এই যে বাদল মেঘ বলছি, এটাকে আমরা ইংলিশে বলি কি? নিম্বাস, ঠিক আছে। তো নিম্বাস বলছি, এই থেকে মনে রাখবেন। তো প্রশ্ন যখন থাকবে এ লার্জ ডার্ক গ্রে ক্লাউড দ্যাট ব্রিংস রেন অর শো, তো এর উত্তর হচ্ছে নিম্বাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এ লার্জ পিলার মেড ফ্রম ওয়ান স্টোন, এ লার্জ পিলার মেড ফ্রম ওয়ান স্টোন। এবার এর অর্থটা কি? এ লার্জ পিলার, পিলার মানে কি? পিলার মানে কোনো একটা স্তম্ভ। এ লার্জ, লার্জ মানে বড় কোনো একটা স্তম্ভ। মেড ফ্রম ওয়ান স্টোন, কোনো একটা পাথর থেকে কোনো একটা বড় স্তম্ভ এসেছে, ঠিক আছে। এটাকে আমরা বাংলায় কি বলি? এক প্রস্তর স্তম্ভ, ঠিক আছে। তো এক প্রস্তর স্তম্ভকে আমরা ইংলিশে বলি মনোলিথ, ঠিক আছে। মনোলিথ কথাটা অনেকেই শুনে থাকবেন, আমরা প্রায়শই শুনে থাকি, কারণ ইতিহাসে যারা স্টুডেন্ট বা আমরা যারা ছোটো থেকে ইতিহাস পড়ে এসেছি, আমরা এটা আশা রাখি যে 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা প্রত্যেকেই আমরা কিন্তু ইতিহাস পড়েছি, এবং সেখানে কিন্তু মনোলিথ কথাটা প্রায়শই শুনে থাকি। তো মনোলিথ যখন থাকবে মনে রাখবেন সেখানে পিলার হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমরা। এ লেটার উইদাউট দ্য নেম অফ দ্য অথার, মানে এই যে অর্থটা সেটা বোঝাচ্ছে একটি চিঠি যেটি উইদাউট দ্য নেম অফ অথার, মানে লেখকের নাম ছাড়াই কোনো একটা লেটার বা চিঠির কথা বলা হচ্ছে। এ লেটার উইদাউট দ্য নেম অফ অথার, মানে যিনি লেখক তার নামটি সেখানে উল্লেখ নেই, এরকম একটা চিঠির কথা বলা হচ্ছে। তো এটিকে আমরা বাংলায় কি বলি? নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির চিঠি, ঠিক আছে। বাংলায় প্রায়শই কথাটা বলি, নাম প্রকাশে অনিচ্ছুক। দেখবেন কখনো কখনো খবরের কাগজে বা বিতর্কিতমূলক কোনো পোস্টে বা কোনো একটা বিজ্ঞাপনে অনেকের মতামত দেওয়া থাকে, সেখানে অনেকে নিজের নামটা প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেন না, কারণ ভাবি কিছু সমস্যার কথা ভেবে, বা হয়তো ভবিষ্যতে কোনো একটা ঝামেলা বা ঝঞ্ঝাটের সৃষ্টি হতে পারে, এই কথা ভেবেই অনেকে নাম প্রকাশ করতে চান না। তাই যিনি সম্পাদক তিনি কি লেখেন? নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি, ঠিক আছে, মানে তার নামটা প্রকাশ করতে চান না। তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো প্রশ্নে বলা হচ্ছে এ লেটার উইদাউট দ্য নেম অফ দ্য অথার, তো এর অর্থ হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির চিঠি। এবার এটাকে আমরা ইংলিশে কি বলি? অ্যান অ্যানোনিমাস লেটার, ঠিক আছে। দেখুন এখানে লেটার কথাটি থেকে বোঝা যাচ্ছে যে সেটি কোনো একটা চিঠির কথা বলা হচ্ছে। তাই প্রশ্ন যখন থাকছে, প্রশ্নেই যখন উল্লেখ থাকছে লেটার এবং অপশানে লেটার কথাটি রয়েছে, তাহলে এটি তো 90% সম্ভাবনা থাকে সেটিও সঠিক উত্তর হওয়ার, তাই না? তাহলে এটিও সবথেকে সহজ আমার মনে হয়, প্রশ্নটি খুবই সহজ। তো যখনই দেখবেন যে এ লেটার উইদাউট দ্য নেম অফ দ্য অথার, তো বললাম যেহেতু যে অ্যানোনিমাস লেটার, তো লেটার কথাটি দুবার ব্যবহৃত হয়েছে, তাই সঠিক উত্তরটি সেটি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো এই ক্ষেত্রে তাই দেখছি, যদি আপনার প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু লেটার দেখে আপনার উত্তরটি করতে পারেন। আর আরেকটি উপায় বলে দিই, এখানে এ লেটার আছে, এখানে অ্যান লেটার রয়েছে। দেখুন অপশান যখন থাকছে, যদি দেখেন যে লেটার দিয়ে দুটো অপশান রয়েছে, একটিতে আছে এ অ্যানোনিমাস লেটার, একটাতে রয়েছে অ্যান অ্যানোনিমাস লেটার, ঠিক আছে, আর বাকি দুটো হয়তো অন্য কিছু রয়েছে। এবার উত্তরটি বুঝবেন কি করে, কোনটি সঠিক? খুব সহজ উপায়, এখানে অ্যান বসবে না এ বসবে। তো আমি আর বলছি না, আমি হয়তো আপনারা তো প্রত্যেকে বুঝে গেলেন, যেখানে যেহেতু অ্যানোনিমাস রয়েছে, অ্যানোনিমাস এর প্রথম অক্ষর হচ্ছে এ, আর এ হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে বসে সবসময় অ্যান, ঠিক আছে। তাহলে এখানে সর্বদাই কিন্তু অ্যান বসবে, এ বসবে না। তাহলে সঠিক উত্তর হবে অ্যান অ্যানোনিমাস লেটার, ঠিক আছে, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির চিঠি। তো এইভাবে আপনাদের প্রত্যেকটি অ্যান্সার করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, আমাদের নেক্সট উদাহরণ বাক্যটি হচ্ছে এ লাইট সেলিং বোট বিল্ট স্পেশালি ফর রেসিং, ঠিক আছে। এ লাইট সেলিং বোট বিল্ট স্পেশালি ফর রেসিং,
অর্থাৎ একটি লাইট সেল করা হচ্ছে, যেটি লাইট মানে এখানে কিন্তু লাইট বলতে সেটি কথা বলা হচ্ছে না, এখানে পালতোলা হালকা নৌকার কথা বলা হচ্ছে, একটি নৌকার কথা বলা হচ্ছে যেটি পালতোলা, ঠিক আছে। তো এটিকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে বলি ইয়াচিত, YACHT, ওয়াচিত বলি। তো এটাকে আমরা বলছি ওয়াচিত। যখন দেখবেন যে এ লাইট সেলিং বোট বিল্ড স্পেশালি ফর রেসিং, ঠিক আছে, তো এখানে হচ্ছে ওয়াচিট, YACHT, ওয়াচিট। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, এ ম্যান ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং অ্যানাদার। মানে একজন ব্যক্তি সে সেন্টেন্সড টু ডেথ মানে সে মৃত্যুর পথে যেতে পারে বা মৃত্যুর লাইনে যেতে পারে, কি করলে? ফর কিলিং অ্যানাদার, যদি আর একজনকে মানে মানে মৃত্যুদণ্ড কথা বলা হচ্ছে, নরহত্যার কথা বলা হচ্ছে। একজন ব্যক্তি যদি সে অন্য একজনকে খুন করতে চায় বা তাকে মারতে চায়, তাহলে সেটি অবশ্যই নরহত্যা হচ্ছে, তাই না? বাংলা যখন বলি সেটাকে নরহত্যাই বলছি বা হত্যা করা বোঝাচ্ছে। তাহলে এটিকে বাংলায় বুঝে গেলাম। এবার এটাকে ইংলিশে কি বলবো? নরহত্যাকে আমরা ইংলিশে কি বলি? নরহত্যাকে আমরা বলি কি? হোমিসাইড, ঠিক আছে, হোমিসাইড। তো দেখুন, হিউম্যান থেকে হোমি, ঠিক আছে, এবার মনে রাখবেন, একজন মানুষ অন্যজন মানুষকে মারছে, মানে একটা কি বলবো, মানে হিউম্যানকে মারছে, তো এখান থেকে হোমি কথাটা মনে রাখবেন। আর সাইড আমরা কি বলি? সে সুসাইড করেছে, সাইড। তো সাইড মানে হচ্ছে মৃত্যু, ঠিক আছে, হত্যা করা, ঠিক আছে, হত্যা। তো যখন দেখবেন একজন মানুষ, এরকম হচ্ছে কি, এ ম্যান ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং অ্যানাদার, মানে একজন মানুষ আরেকজন মানুষকে মারতে চায়, তাহলে হিউম্যান, দুজন হিউম্যান, তাহলে হোমি কথাটা থাকলো, হোমি, আর তার সাথে কি থাকলো? সাইড। সাইড মানে কি? হত্যা করা। তো এটা যদি আপনার হোমি কথাটা নাও মনে থাকে, এটা তো মনে রাখতে পারবেন, যখন কেউ সুসাইড করে তখন লাস্টে কি সাইড বসে, তার মানে হত্যা। আর যখন বললাম হত্যা করা, তাহলে নিশ্চয়ই সেটা হবে হোমিসাইড, ঠিক আছে। তাহলে হোমিসাইড, যেহেতু সাইড মানে হত্যা, সেহেতু এখানে যেহেতু হত্যা কথা বলা আছে, তাই সাইডটি হবে সঠিক উত্তর। তো এটিও কিন্তু ট্রিক, শুধুমাত্র যদি আপনার উত্তরটি জানা না থাকে, তাহলে কিন্তু অন্য কিছু দিয়ে রিলেট করেও আপনারা করতে পারেন, রিলেশনটা থাকবেই, কো রিলেশন, যে কোনো জিনিসের মধ্যে একটা রিলেশন থাকে, নাহলে কিন্তু প্রশ্ন উত্তর এটি কিন্তু রিলেশনের মধ্যে থাকছে, এটি কিন্তু থাকতো না। যদি রিলেশন না থাকতো, তাহলে কোয়েশ্চেন অ্যান্সার একসাথে হতো না। নিশ্চয়ই কোথাও না কোথাও রিলেশন থাকবেই। বিশ্বের জাগতিক যা কিছু থাকুক না কেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন থাকেই, ঠিক আছে। তো এটি গেল আমাদের 9 নম্বর। আচ্ছা, এবার আজকের অন্তিম যে উদাহরণ বাক্যটি বা শেষ যে উদাহরণ বাক্যটি, সেটি হচ্ছে এ ম্যান অফ ওড হ্যাবিটস, ঠিক আছে, মানে একজন ব্যক্তি যে যার ব্যবহারটা বা তার যে আচার আচরণটা সেটা একটু আলাদা। এবার তাকে আমরা কী বলি? খামখেয়ালি বলি, মানে সে নিজের মতো করে চলছে, একটু আলাদা সবার থেকে, ঠিক আছে, অড। এবার তাকে আমরা কি বলি? এক কথায় খামখেয়ালি বলছি বাংলায়। এবার খামখেয়ালিকে আমরা ইংলিশে কি বলি? তো খামখেয়ালিকে আমরা ইংলিশে বলি ইসেন্ট্রিক, ঠিক আছে, ইসেন্ট্রিক, ECCENTRIC, ইসেন্ট্রিক। তো এই ছিল আমাদের 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তো আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাও আপনারা বলতে পারেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে ডিসকাশন ফোরাম আছে, সেখানে আপনারা ডিসকাশন করতে পারেন। যদি আপনার মনে হয় যে এর উত্তরটা এটি হওয়া উচিত বা অন্য কিছু হওয়া উচিত, অবশ্যই বলতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে বা যে দিক থেকে ঠিক সেই দিকটা আপনাদের সামনে তুলে ধরার। আর এই যে ক্লাসের পিডিএফটা, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। আর আগামীকালও আমরা 10টা এরকম কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আসব। চেষ্টা করব যতটা সহজে সম্ভব আপনাদের বোঝানোর। ট্রিক্স তো সর্বদাই কাজ করে না, আমি চেষ্টা করছি জন্য সমস্ত কিছু আলোচনা করার পর 2-3টে ট্রিক আপনাদের বলে দেবো, সেগুলো কাজে লাগালে কিন্তু আপনাদের হাফ অ্যান্সার হয়ে যাবে। মানে হয়তো 90% হবে না, কিন্তু চেষ্টা করবো 50% অন্ততপক্ষে আপনাদের সঠিক হোক। তো আমি আমার চেষ্টা চালিয়ে যাব, যতদূর আপনারা সাহায্য করবেন, যতদিন আপনারা আপনাদের পাশে থাকবেন,
আমরা আপনাদের পাশে সর্বদাই থাকব। তো পাশে থাকার জন্য একটি কাজ করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ব্যাস। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, বা আপনার যদি মনে হয় যে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করা উচিত, তাহলে আপনারা শেয়ার করতে পারেন, নচেত পুরোটাই আপনাদের ব্যাপার। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। আনএকাডেমির নাম বন্ধুরা তোমরা প্রত্যেকেই শুনেছো, ইন্ডিয়াস লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। এখন তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আনএকাডেমি তোমাদের জন্য বিভিন্ন নতুন নতুন ব্যাচ কিন্তু 2021 এই নতুন বছরে আনতে চলেছে, এবং অলরেডি অনেক ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেগুলো নতুন ব্যাচ আগামী 18ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্যাপ WBCS প্রিলিমস রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং, যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের ক্লাস করাবেন। এবং তোমাদেরকে বলে রাখি, আনএকাডেমিতে তোমরা একটা সাবস্ক্রিপশন নিলেই তোমরা যে কোনো ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে। এমনটা নয় যে প্রত্যেকটি ব্যাচের জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচ আসতে চলেছে, তো সেটি হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিমস 2021 জন্য। তো এটি হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ, যেটি 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরবর্তী আমাদের যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021 জন্য ওয়েট করছো, তাদের জন্য নতুন ব্যাচ আসতে চলেছে মিশন খাকি, স্পেশাল ব্যাচ ফর WBP কনস্টেবল অ্যান্ড এসআই ব্যাচ 2, যেখানে বিভিন্ন শিক্ষক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লাস করাবেন। এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি থেকে। পরবর্তী নতুন যে ব্যাচ কোর্স আসতে চলেছে, তো সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স অন PSC KPS, যেটি শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। তো এবার তোমাদেরকে আমি একটু আনএকাডেমি ফি প্ল্যান সম্পর্কে বলে রাখি। এক মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, এর উপর 10% আমাদের কুপন কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, এর সাথে 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের কুপন কোডের ওপর। 6 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 10450 টাকা, এর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড ভৈরব 91 এটি ইউজ করে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে, যে 1 মাস কি 3 মাস 6 মাস, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশন প্ল্যানটাকে তোমরা চুজ করতে পারো। তো তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে, তখন কিন্তু অবশ্যই আমাদের এই কুপন কোড, যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভৈরব 91, এই কুপন কোডটাকে ব্যবহার করলে টোটাল এখানে যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর উপর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছতে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে আজকেই আনএকাডেমিতে তোমরা ভর্তি হয়ে যাও।